আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। হেমেন্দ্র মিত্রের মাঝ রাতের কল কণ্ঠে আমি গোপীনাথ। যে পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি তাদের ত্রুটি অনেক অনেক রকম ভুল তাদের হয়, তবুও আমাদের মতন সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কটা ইন্দ্রিয় নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে কঠিনভাবে আমরা সত্য বা মিথ্যা বলে সব কিছুর ওপর রায় দিই, কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের। এখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি। গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো। পশ্চিমের কোনো একটি মাঝারি গোছরে সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের এই গল্পে কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শহরের নামটা নাই করলাম। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে দূরের একটা কল সেরে একলাই অবশ্য ফিরছিলাম। একই দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছে। পুরো গোটা কয়েক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতরে প্রবেশ করছে। অবশ্য আসছিলাম আমার পুরনো মোটরেই। মোটর অবশ্য 10 বছর ধরে আমি একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে যদি একজন সফর থাকলে খুব ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং গিয়ার রেল ধরে সমস্ত হাওয়ার যাত্রা সহ্য করা যায়, এর কষ্টের চেয়ে আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে এধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু অবশ্য জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্তের থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। অবশ্য যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তকি ও মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমস্ত মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়, কেই বা বাড়ি করবে এই নির্জন জায়গায়। অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলো সামনের খানিকটা পথ দেখা যাচ্ছিল বলে যেতে মনে হচ্ছিল অন্ধকার সমুদ্রের আমার এই মোটরের আলোয় অন্ধকারেই মনে হয় কেটে চলেছি। শীতে অবশ্য কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই আমি চলেছিলাম। আমার কারটি অবশ্য পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা আসে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পারবো এর বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। জেকে যথাযথ ঢাকাঢুকি দিয়ে রেখে ভেতরে বসে শুধু আমি আমার গরম বিছানাটার কথাই ভাবছি। অবশ্য ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছাতে পারলে আনের দায়ে ছাড়া শুধু পয়সার জন্যে আর আমাকে কেউ বের করতে পারবে না। এখন কোনো রকমে 20-25 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন আমার ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে কেমন অদ্ভুত একরকম ধাতব আচরণ করছে। মোটরের এমন আচরণের কারণ আমি খুঁজে পেলাম। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা স্বচ্ছতা হয়ে গেছে, কোনো রকম রোগের আভাস তখন তার মধ্যে ছিল না। হঠাৎ এরকম আকস্মিক বিকটের কারণটা কি? এই দারুণ শীতের রাতে অন্ধকার নির্জন পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই আমি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে সত্যিই মোটর অচল হয়ে গেলে আমি করব কি? এই রাত্রের ডাকেও সঙ্গে লোক আনার নির্বুদ্ধিতার জন্য এবার আমার নিজের ওপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে অন্তত বিপদে একটু সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরো বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা অবশ্য কিছু করতে পারলাম। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ
রাস্তার মাঝে এক জায়গায় হঠাৎ থেমে গেল, আর তার নড়বার কোনো তার নেই। চেষ্টার অবশ্য আমি কম ত্রুটি করিনি, তো আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সে সাড়া দিল না। তখন ভয়ে দুর্ভাবনায় আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তার বাবু! হঠাৎ বুকের উপর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলেন? আবার শুনতে পেলাম, ডাক্তার বাবু! এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম, পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটু দীর্ঘ শীর্ণ মূর্তি দেখতে পেলাম। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আশার ভাব একটু দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে অবশ্য সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা তখন সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? অবশ্য চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার একজন সাহায্য করার লোকের দরকার। সেই কথাই তাকে আমি বলতে যাচ্ছি, এমন সময় সেই লোকটা, হ্যাঁ আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়, ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? তা যেন আমার মনের কথাই আঁচ করে বললে, হে ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় এইখানে আপনাকে পাবো স্বপ্নেও ভাবি, অথচ অথচ না পেলে কি বিপদই যেন হতো। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। তখন একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলো। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়িতে আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এমন সময় এমন জায়গায় যাওয়াও একটু বিপজ্জনক। তবে শত্রুও তো আমার তেমন নেই, তবে টাকা পয়সা খুব বেশি নিতাম না সঙ্গে করে, এই যা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? তখন উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীর অবস্থা। অবশ্য তাড়াতাড়ি না গেলে বোঝায় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের সমস্যা সামলাবো না মাঝরাতে যেতে হবে পরের চিকিৎসা করতে। তবুও যাই হোক, ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে তো বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়েই তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো দেখাও যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে, সেই দিক দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারে দেখেই বেশ বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ নয়। 2-4 ঘর আর একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে ছাউনি। তার কথা মতো সামনের ঘরে আমি এগিয়ে গিয়ে ঢুকলাম। ঘরটির আয়তনে বিশেষ বড় নয়, তার উপরে নানান বাস্ক প্রায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা, সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতরে এদিক ওদিক চেয়ে একটি মাত্র বসবার জায়গা দেখতে পেলাম। জানালার কাছে চারপায়ার থেকে অনেক দূরে একটি
বেতের মোড়া। সেইটাই টেনে চার পায়ের পাশে বসবার উদ্যোগ করে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন, আমি আমার রোগের কথা বলে শুনুন। একটু হেসে আমি সেইখানেই বসলাম। রোগীদের নানান অদ্ভুত পাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে নানান মতামত এখন আমার শুনতে হবে। আবার অবশ্য না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ কি সারতে পারবেন ডাক্তার বাবু? পারবেন, পারবেন আমাকে বাঁচাতে? তখন আমি একটু হেসে বললাম, সেই চেষ্টাই করাই তো আমাদের কাজ। বাঁচবেন নাই ভাই কেন? একটু অদ্ভুত আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারতাম ডাক্তার বাবু। তখন আমি বললাম, পারেন বই কি, কি এমন হয়েছে আপনার? না তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা না, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়। রোগীর এই অর্ধমাত্র প্রলাপের কি যে আমি বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে উঠছি। রোগী আবার বলে উঠল, যদি আপনি থাকতে থাকতে মারা যান ডাক্তার বাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? হ্যাঁ, আচ্ছা পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। এখন আমি বললাম, যদি নেহাতি তাই হয়, না হয় ফি আমি নাই পেলাম। আমরা শুধু ফির জন্য সবসময় আসি না। তা বটে, তা বটে। ভালো লোক পৃথিবীতে তাহলে মনুষ্যত্ব এখনো তাহলে আছে না ডাক্তার বাবু? কিন্তু ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তার বাবু। হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তার বাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে গেল। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তার বাবু। বলুন নেবেন তো? তখন একটু বিরক্ত হয়েই বললাম, কি? কিছু না ডাক্তার বাবু, কিচ্ছু না, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ যে ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানবেন, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ও উদ্বেতে আছে আমার মরার অপেক্ষায়।
শুধু শুধু তাদের বিশ্বাস আজ হয়তো আমি মরবো না। তাদের তাদের বিশ্বাস আমি মরবার আগেই, আর আমি কিছু করব না, তারাই পাবে সব। আমি তখন তাকে বলতে যাচ্ছিলাম আপনার অসুখটার সম্বন্ধে। অসুখ তো দেখবেনি, তার আগে আর একটা কথা বলিনি। ওই ওই কাগজটি আমার উইল, ডাক্তার বাবু। আমার আমার ছেলের নামে সেই উইল। সেই ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম ডাক্তার বাবু। সে ছেলে এখন কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেন তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়ার থেকে আমি উঠে বললাম, এইবার এইবার কি আমি দেখতে পারি? তখন খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতন ঠান্ডা। রুগী মৃত। শুধু মৃত হলে তখনই আতঙ্কের কারণ বোধহয় আমার থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এই রুগী এই মাত্রই কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতন আমি তখন আরো খানিকটা পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না, কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু স্থিরভাবে চিন্তা করবার আর আমার কোনো ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত থেমে আসছে। হঠাৎ জানালার পাশের বাতিটা দপ দপ করে জ্বলে উঠল। সেটা আবার নেড়ে দেখলাম, তাতে তেল আবার এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, তাও আবার নিভতে বসেছি। আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পেছনের আলোটা আরো কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে মোটরে উঠেছিলাম তা আমার নিজেরই মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মনে হলো, মোটরের এই চলা খানিক বাদে এই মোটর আশ্চর্যভাবে বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনাকে সেই মোটর এমন শুধরে গেল কি করে? আর পরের দিন দিনের আলোয় কয়েকজনকে সঙ্গে করে নিয়ে প্রান্তরের মাঝকার বাড়ি সঙ্গ রুগীর শেষ ইচ্ছে পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনো করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আজকে আমার গল্প এই পর্যন্ত। আজকে আমার গল্পটি এখানে শেষ করছি, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো আপনারা অতি সহজে পেয়ে যান। আজকের গল্প ছিল প্রেমেন্দ্র মিত্রের মাঝ রাতের কল। ওকে গাইস,
তো আজকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং গল্পের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।